সিপিডির মতে খটকাও আছে অনেক। দেশে এই সময় আমদানি হওয়া পণ্যের একটি বড় অংশই মূলধনী যন্ত্রপাতি। আগের বছরের একই সময়ের তুলনায় যা বেড়েছে প্রায় 44%। বিশ্লেষকরা অনেকদিন ধরেই সতর্ক করছিলেন, এবার সিপিডিও তথ্যপাত্য দিয়ে বলল আমদানির আড়ালে অর্থ পাচারের সম্ভাবনা প্রবল। এই যে আমদানির এত বড় উল্লঙ্ঘন দেখছেন, আমাদের সন্দেহ হলো বিশেষ করে ক্যাপিটাল মেশিনারির নামে এইখানে ভুয়া দাম দেখিয়ে, বেশি দাম দেখিয়ে এইটার মাধ্যমে দেশের থেকে টাকা বিদেশে যাচ্ছে বলে আমাদের মনে হয়। এই সময় ব্যাংকিং ব্যবস্থায় সুশাসনের ঘাটতি নিয়েও দুশ্চিন্তা সিপিডির। খেলাপি ঋণের যে ফিগার দেওয়া হয়, যে তথ্য দেওয়া হয়, এটার উপরে আমাদের যথেষ্ট সন্দেহের জায়গা রয়ে গেছে। কারণ এটার ভিতরে অনেক উইন্ডো ড্রেসিং করা হয়। আজকাল তো বেনামি ঋণও রিশিডিউলিং হচ্ছে, তো এটা তো আরেকটা নতুন মাত্রা যোগ হয়েছে এটার ভিতরে। সব মিলিয়ে গবেষণা সংস্থাটির বিশ্লেষণে বড় কোনো সুখবর নেই দেশের অর্থনীতির জন্য। সেই আশাটা যথোপযুক্তভাবে বাস্তবায়িত হয়। জানাতুল নাইম, চ্যানেল 24, ঢাকা। পারমাণবিক চুল্লি তৈরি আর পরিচালনা করতে দরকার দক্ষ জনবল, কিন্তু প্রশ্ন হলো স্বপ্নের রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পে কোথা থেকে আসবে এই বিশেষায়িত জনবল? 30 বছর ধরে গবেষণার জন্য পারমাণবিক চুল্লি চালানোর অভিজ্ঞতা আছে বাংলাদেশের। রাশিয়ার সাথে চুক্তি অনুযায়ী প্রশিক্ষণ দেয়া হচ্ছে প্রকৌশলী আর বিজ্ঞানীদের। প্রকল্প পর্যায়ে জড়িতরা বলছেন জনবলের কোনো সমস্যায় পড়বে না বাংলাদেশ। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প নিয়ে আরিফুল সাজ্জাদের ধারাবাহিক রিপোর্টের দ্বিতীয় পর্ব দেখুন আজ। ছবি তুলেছেন মিনহাজ হোসেন, সাথে ছিলেন পাবনা প্রতিনিধি শাহিন রহমান। উন্নত দেশে বিদ্যুৎ উৎপাদনের পারমাণবিক চুল্লি বসাতে অনেক সময় যুক্তি দেওয়া হয় এটি তৈরি করবে প্রচুর কর্মসংস্থান। It's a plant that will create thousands of construction jobs in the next few years. বোঝাই যাচ্ছে কি পরিমাণে দক্ষ কর্মী কাজ করে একটি চুল্লিতে। বিশেষায়িত এই জ্ঞানে অনেক পিছিয়ে বাংলাদেশ। এই দেশে সবেমাত্র খোলা হয়েছে একাডেমিক বিভাগ, তাহলে কি রূপপুর স্বপ্নযাত্রায় এক বাধার নাম যোগ্য কর্মীর অভাব? কমিশনে যারা আছে তাদের নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টে অভিজ্ঞতা তো দূরের কথা, একটা কনভেনশনাল পাওয়ার প্ল্যান্ট কোনোদিন তৈরি করে নাই। প্রজেক্ট ম্যানেজারের যে কোয়ালিফিকেশন আছে, আমরা সেই ধরনের কোয়ালিফাইড লোক আমরা প্রজেক্ট ম্যানেজার নিয়োগ দিতে পারছি না। যে ধরনের লোক বাংলাদেশ রেগুলেটরি অথরিটির সেই কোয়ালিফিকেশনের লোক আমরা পাচ্ছি না, নাই দেশে। এখন লোক যদি না থাকে আমি কেমন করে রিঅ্যাক্টরটা তৈরি করব? ঢাকার অদূরে সাভারে দেশের একমাত্র পারমাণবিক চুল্লি চালু আছে 3 দশক থেকে। আশির দশকের শুরুতে গবেষণার জন্য নির্মাণ করা হয় এই রিঅ্যাক্টর। পারমাণবিক গবেষণায় বাস্তব জ্ঞানের সাথে পরিচিতি লাভ করতে অনেকেই হাত পাকিয়েছেন এই রিঅ্যাক্টরে। তাদের অনেকেই এখন কাজ করছে এই বিষয়ে সর্বোচ্চ সংস্থা পরমাণু শক্তি কমিশনে। তারা বলছেন বিদ্যুৎ উৎপাদনের পারমাণবিক চুল্লি নির্মাণ ও পরিচালনা এই জ্ঞান কাজে দিবে অনেক। কিছু প্রোগ্রামে আমাদের অনেকেই হচ্ছে রাষ্ট্রসাথে বিভিন্ন ট্রেনিং প্রোগ্রামে পার্টিসিপেট করেছে। কিরকম লোক লাগবে এই তথ্যগুলো কিন্তু আমরা অলরেডি কালেক্টেড অল দিস ইনফরমেশন। এবার নট ওভার দ্যাট, আমরা হচ্ছে আইয়ের যে ইনফরমেশন আছে, তারপরে হচ্ছে রাশনদের ইনফরমেশন আছে, এর উপর বেসিস করে আমরা কিন্তু একটা অর্গানাইজেশন স্ট্রাকচার তৈরি করেছি, যেটা প্রায় শোনা যায় 1660 জন। 3 দশক ধরে চালানোয় পারমাণবিক চুল্লি বিষয়ে বাস্তব জ্ঞানে বেশ সমৃদ্ধ একদল কর্মকর্তা তৈরি হয়েছে। নানা ধরনের পরীক্ষা নিরীক্ষা আর দুর্ঘটনায় বাংলাদেশিদের দক্ষতাও প্রমাণ হয়েছে বিভিন্ন সময়ে। গবেষণা চুল্লির তুলনায় কয়েকশো গুণ বড় বিদ্যুৎ উৎপাদনের পারমাণবিক চুল্লি। এখানে আমার এই রিঅ্যাক্টরে 6টা কন্ট্রোল রড আছে, একটা পাওয়ার রিঅ্যাক্টরে কয়েকশো কন্ট্রোল রড থাকে। আমার এই কোরের ভিতরে আপনি ফুয়েল দেখতেছেন, এখানে 100 ফুয়েল এলিমেন্ট আছে। একটা পাওয়ার রিঅ্যাক্টরে 30,000 40,000 ফুয়েল রড থাকে। এখন নাম্বারে বেশি থাকবে, কিন্তু আর এখানে আমার হয়তো নাম্বারে ছোট থাকবে। পাওয়ার রিঅ্যাক্টরের জন্য যে ম্যান পাওয়ার রিক্রুট করা দরকার, তাদেরকে আমরা যদি এই রিসার্চ রিঅ্যাক্টরে এনে তাদেরকে প্র্যাকটিক্যাল ট্রেনিং গুলো দিতে পারি, তাদের কনফিডেন্স লেভেলগুলো বেড়ে যাবে। দক্ষ জনবল গড়তে এই সাভারেই হচ্ছে স্বয়ংসম্পূর্ণ একটি ইনস্টিটিউট। পারমাণবিক শক্তি ব্যবহার করে বিভিন্ন গবেষণার জন্য 28 বছর ধরে এই চুল্লিটি ব্যবহার করছেন বাংলাদেশের বিজ্ঞানীরা। এর ফলে বিজ্ঞানী এবং গবেষকরা মনে করছেন বাংলাদেশের এক ধরনের সক্ষমতা তৈরি হয়েছে আণবিক শক্তিকে আরো বড় কাজে ব্যবহার করার জন্য। আরিফুল সাজ্জাদ, চ্যানেল 24, সাভার। বাংলাদেশ রেলওয়েতে গত 6 বছরে ট্রেনের যাত্রা বিরতি বেড়েছে 61টি। যাত্রীদের অভিযোগ, এতে গন্তব্যে পৌঁছাতে সময় লাগছে বেশি, বাড়ছে দুর্ভোগ।
রেলের সদ্যবিদায়ী মহাপরিচালক জানান, স্থানীয় জনপ্রতিনিধিদের দাবি মানতে গিয়ে যাত্রাবিরতি দিতে তারা বাধ্য হয়েছেন। আর বিশেষজ্ঞরা বলছেন, রেলের যাত্রাবিরতি এভাবে বাড়তে থাকলে কমবে যাত্রী সংখ্যা, বাড়বে ক্ষতি। আরো জানাচ্ছেন মাহফুজ কামাল। ট্রেন চালায় চালক, কিন্তু থামায় রাজনীতিকরা। বাংলাদেশ রেলওয়ের জন্য এমন কথাই যেন এখন জুৎসই, কেননা কেবল স্থানীয় রাজনীতিবিদ আর জনপ্রতিনিধিদের দাবির প্রেক্ষিতে প্রয়োজন নেই এমন স্টেশনেও থামছে ট্রেন। এতে যেমন গতি কমছে ট্রেনের, তেমনি বাড়ছে যাত্রী ভোগান্তি। আমরা যে যাত্রা হয়তো 6 ঘন্টায় করতে চাই, সেই যাত্রা আমাদের 7 ঘন্টা, 8 ঘন্টা, 10 ঘন্টাও লেগে যায়। ইন্টারসিটি ট্রেনটা তখন কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া, ভৈরব এগুলো ধরতে পারে। এখন তো ওগুলো তো আগে ছিল, এখন আপনার নতুন নতুন করে যে সমস্ত স্টেশনে দাঁড়ায় সবগুলোতে দাঁড়ায় আপনার। গত 6 বছরে সারা দেশে ট্রেনের যাত্রাবিরতি বেড়েছে 61টি, যার মধ্যে পূর্বাঞ্চলে 41 আর পশ্চিমাঞ্চলে 20টি। নিয়ম অনুযায়ী 20 কিলোমিটার কম দূরত্বে আন্তনগর ট্রেনের যাত্রাবিরতি দেওয়া যায় না, কিন্তু এসব ক্ষেত্রে তা মানা হয়নি। বিশেষজ্ঞরা বলছেন, এভাবে ঢালাওভাবে যাত্রাবিরতি বাড়ানোয় দূরবর্তী পথের যাত্রীদের রেল ভ্রমণে অনীহা বাড়বে। সেই সাথে ঘন ঘন থামার কারণে ক্ষতি হবে ইঞ্জিন ও বগির। জনপ্রতিনিধি তাদের দাবির প্রেক্ষিতে স্টপেজগুলো দেওয়া হয়, কিন্তু আসলে স্টপেজ যদি বাড়ে, স্টপেজ অতিরিক্ত স্টপেজ থাকলে স্বাভাবিকভাবে যাত্রীদের এটা অসুবিধাই হয়। এই স্টপেজে কিন্তু সিট যখন বরাদ্দ দেওয়া হয়, তখন দেখবেন যে অন্য স্টেশন থেকে সিট কাটিল করে ওই স্টেশনে দেওয়া, এতে সার্বিক খুব একটা রেলওয়ের জন্য খুব একটা মানে লাভবান হয় না। তবে রেল কর্তৃপক্ষের দাবি, জনসাধারণের স্বার্থে বাড়ানো হয়েছে এসব যাত্রাবিরতি। ইন্টারসিটি ট্রেনগুলোকে যদি আমরা ওইরকম স্টপেজ দিয়ে দেই, তাহলে পরে সেই ট্রেনগুলোর ইন্টারসিটির নামের কোনো মাহাত্ম্য আর থাকবে না। এত সত্ত্বেও জনগণের দাবি এবং জনগণের যারা প্রতিনিধি, তাদের দাবির প্রেক্ষিতে কিছু কিছু ট্রেনের 2-1টি স্টপেজ বাড়ানো হয়েছে, এবং এটা জনগণের সুবিধার জন্যই বাড়ানো হয়েছে। গত 5 বছরে রাজনৈতিক বিবেচনায় ঢাকা চট্টগ্রাম রুটে যাত্রাবিরতি বেড়েছে 17টি, ঢাকা ময়মনসিংহ আর ঢাকা সিলেট রুটে বেড়েছে 6টি করে। চলতি বছরে পশ্চিমাঞ্চলে বেড়েছে 2টি, ঝিনাইদহের মুবারকগঞ্জ ও রাজশাহীর কোট এলাকায়। মাহফুজ কামাল, চ্যানেল 24, ঢাকা। আজ 12ই রবিউল আওয়াল, পবিত্র ঈদে মিলাদুন্নবী। 570 খ্রিস্টাব্দের এই দিনে বিশ্ব মানবের মুক্তির বাণী নিয়ে পৃথিবীতে আসেন মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দিনটি আখিরি নবীর ওফাত দিবসও। সারা বিশ্বের মতো বাংলাদেশেও যথাযথ মর্যাদা আর ভাব গাম্ভীর্যের মধ্য দিয়ে পালিত হবে দিনটি। দিশেহারা মানবজাতিকে সঠিক পথের সন্ধান দিতে 570 খ্রিস্টাব্দ 12ই রবিউল আওয়াল মা আমেনার ঘর আলোকিত করে পৃথিবীতে আসেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কৈশোরেই আলামিন বা বিশ্বস্ত খ্যাতি পাওয়া এই মহামানব 40 বছর বয়সে লাভ করেন নবুয়ত। এরপর দীর্ঘ 23 বছর ধরে আরবের প্রতিকূল পরিস্থিতিতে ইসলাম প্রচার করার পর 632 খ্রিস্টাব্দে এই দিনে মাত্র 63 বছর বয়সে পৃথিবী থেকে বিদায় নেন তিনি। খুব কম সময় পৃথিবীতে অবস্থান করলেও এই সময়ের মধ্যেই মানবজাতিকে দিয়েছেন সঠিক পথের সন্ধান, প্রচার করেছেন কুরআনের বাণী, বলেছেন এই পথ অনুসরণ করলেই মিলবে মুক্তি। নবীজির ওফাতের পর থেকে বিশ্বের কোটি কোটি ধর্মপ্রাণ মুসলমান প্রতি বছর 12ই রবিউল আওয়াল উদযাপন করে আসছেন জশ্নে জুলুস। এ উপলক্ষে এদিন সকাল থেকেই রাজধানীর বিভিন্ন সংগঠন শোভাযাত্রার আয়োজন সহ প্রস্তুতি নিয়েছেন নানা ধর্মীয় অনুষ্ঠানের। বৃহত্তর চট্টগ্রামেও প্রতি বছরের মতো বিভিন্ন সংগঠনের উদ্যোগে আয়োজিত হবে আলোচনা ও দোয়া মাহফিল। বাংলাদেশ ছাড়াও পাকিস্তান ও ভারত সহ এশিয়ার বিভিন্ন দেশে ঈদে মিলাদুন্নবী উদযাপনে নেওয়া হয়েছে ব্যাপক প্রস্তুতি। আসিফ রহমান, চ্যানেল 24। একটা বিরতি নিচ্ছি, আর ফিরে